টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা কর্মসূচি পালনের পর 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে। 3 ফেব্রুয়ারি কর্মসূচি স্থগিতের এই সিদ্ধান্ত আসার আগে টানা 6 দিন সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এতে গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। এ নিয়ে সমালোচনার মুখে আর শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আপাতত ক্যাম্পাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। আজ আমরা কথা বলবো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি কেন, কতটা যৌক্তিক এই দাবি সে প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত আছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহমেদ। আপনাকে স্বাগতম। আপনারা কেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করছেন? আচ্ছা দেখেন, তিতুমির কলেজ বলেন কিংবা উচ্চ শিক্ষা পর্যায়ের যে শিক্ষা কাঠামো আছে সেটা বলেন, সেটার কিন্তু একটা লক্ষ্য আছে, তাই না? সেটা লক্ষ্য হচ্ছে মূলত কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। সেই কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে গুণগত জনবল তৈরি করার জন্য শক্তি তৈরি করা, তাই না? আপনি এসডিজি বলেন কিংবা আপনার একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে যোগ্যতা সম্পন্ন মানুষ বলেন, কিংবা আমাদের প্রধান উপদেষ্টা যে একটা থিওরি আছে যেটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা হচ্ছে, 3 থিওরি বলেন, তাই না? এইটার জন্য যে ডিমান্ডেবল মানুষ দরকার, সেই মানুষ কিন্তু এখনকার যে তিতুমির কলেজ আছে সেই কাঠামো কখনো তৈরি হয় নাই, তাই না? আপনি গত যে 7 বছর যে জার্নি ছিল টাকে ডাব্লিউটি মুক্ত কিংবা এর আগের যে জার্নি ছিল, এখানে কিন্তু কখনোই এই ধরনের কোনো মানুষ তৈরি হচ্ছে না, তাই না? তো এই পর্যায়ে এসে এইটা এরকম একটা কলেজ যেখানে আসলে ইন্টারমিডিয়েট নাই, অনার্স নাই, মাস্টার ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি নাই, শুধু অনার্স এবং মাস্টার্স এর পড়াশোনা দেয়া হচ্ছে, মানে প্যাটার্নটা টোটাল ইউনিভার্সিটি পর্যায়ে অনেকটাই, কিন্তু কোয়ালিটি সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। তো এই জায়গায় এসে আমাদের মনে হচ্ছে যে আমরা এখন যদিও আমরা আগে থেকে দাবি করে আসছি, কয়েকটা ট্রায়াল দেওয়া হয়েছে, সেখানে আসলে আমরা স্যাটিসফাইড হতে পারিনি। এরপরে এসে আমাদের কথা হচ্ছে যে আমাদের আগে যে স্বতন্ত্রিক দাবি যেটা ছিল সেটা আসলে এখন চূড়ান্ত করার দরকার। সেটা ছাড়া আসলে আদার্স অপশন যদি আমরা খুঁজি, যে আদার্স অপশন গুলো আছে সেখানেও আসলে অনেকগুলা বিষয় আছে যেগুলা নিয়ে আসলে ওটা হয়তো সিচুয়েশনাল ডিমান্ড ফুলফিল হতে পারে, কিন্তু স্থায়ী সমাধান হবে না। আপনাদের দাবিটা যদি আমি ছিল আপনার কথাটা যদি আমি বুঝতে পারি, তাহলে আসলে যেটা দাঁড়াচ্ছে যে আপনারা আসলে একটা বিশ্ববিদ্যালয় চাচ্ছেন যেখানে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হবে। তো একই জায়গায় আপনারা যারা 7 কলেজ ঢাবি অন্তর্ভুক্ত ছিলেন, আপনাদের 7 কলেজকে নিয়ে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার জন্য সরকারের একটি পরিকল্পনাও চলছে এবং এটা কাজ চলছে বলে আমরা জানি। তো এরকম একটা পরিস্থিতিতে আপনাদের 7 কলেজ থেকে আলাদা হয়ে আলাদা বিশ্ববিদ্যালয় কেন লাগবে? আচ্ছা দেখেন, 7 কলেজ নিয়ে যেটা সরকার তৈরি করছে সেটা হচ্ছে যেটা বলছিলাম যে সিচুয়েশনাল ডিমান্ড, হয়তো সময়ের প্রেক্ষিতে এটা একটা উপযুক্ত হতে পারে, কিন্তু স্থায়ী সমাধান হিসেবে এটা উপযুক্ত হবে না। আপনি যদি ইতিহাস কাটেন দেখবেন 2000 আমরা তিতুমির কলেজ যখন অনেক আগে থেকে আন্দোলন করে আসলো, এই আন্দোলনটাই কিন্তু 2014 সালে আবার শুরু হয়েছিল। তখন যখন এই তিতুমির কলেজ স্বতন্ত্র আন্দোলন করছিল, সেই আন্দোলনটার প্রেক্ষিতে তখন ওই সিচুয়েশনের আরেকটা ডিমান্ড ফুলফিল করতে গিয়ে তখনকার সরকার তিতুমির কলেজ সহ আরো 6টি কলেজকে নিয়ে দাবি অধিভুক্ত করেছিল, বুঝতে পারছেন? তো এই যে সিচুয়েশনাল ডিমান্ডকে ফুলফিল করার জন্য যে ডিসিশন গুলো নেওয়া হয় সেটা আসলে চূড়ান্ত সমাধান হয় না। আর আপনি যদি এখন গভর্নমেন্ট যেটা নিচ্ছে সেটাও একটা সিচুয়েশনাল ডিমান্ড বা সময়ের প্রেক্ষিতে থেকে ভালো সলিউশন, কিন্তু শিক্ষা একটি জাতির মেরুদণ্ড বলা হয় এজন্য যে শিক্ষাকে কেন্দ্র করে জাতির সবকিছু আপনার তৈরি হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে আসলে পার্মানেন্ট সলিউশন দরকার, যেখানে শিক্ষা ক্ষেত্রে সিচুয়েশনাল ডিমান্ডটা ফুলফিল করা উচিত না। একই জায়গায় আমরা মনে করছি যে গভর্নমেন্টের যে ডিসিশন বা তাদের যে উদ্যোগটা সেটা আমাদের জন্য যথেষ্ট না, সেজন্য আমরা সেদিকে মনোযোগী না। আপনারা যথেষ্ট না হওয়ার পেছনে আপনারা যেটা মোটা দাগে বলছেন যে আপনাদের কলেজে ইন্টারমিডিয়েট পড়ানো হয় না এবং ডিগ্রি কোর্স পড়ানো হয় না, শুধুমাত্র অনার্স এবং মাস্টার্স পড়ানো হয়। এই জায়গাটায় আপনারা অন্যদের থেকে আলাদা, এই পয়েন্টটাই তো বলছেন? এটা একটা পয়েন্ট, এটা একটা ভাইটাল পয়েন্ট, আরো তো অনেক কিছু আছে। আচ্ছা, তো একই জায়গায় যদি অন্যান্য বিষয়গুলো আমরা তুলনা করতে যাই, যে বাংলাদেশে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল বা অনেক সুপ্রাচীন অনেকগুলো কলেজ রয়েছে যাদের ঐতিহ্য আছে এবং পড়াশোনার মানও অনেক ভালো, তারা যদি একই সময়ে আপনাদের মতো বিশ্ববিদ্যালয় দাবি করে, সেক্ষেত্রে কি তাদের দাবির পক্ষে আপনাদের সমর্থন থাকবে, নাকি তখন আপনারা বলবেন যে আসলে তাদের সঙ্গে আপনাদের দাবির সঙ্গে দ্বিমত থাকবে আপনাদের? আচ্ছা দেখেন, আমি আপনার শুরুতেই বলছিলাম যে মূল লক্ষ্যটা আসলে কি? মূল লক্ষ্যটা আসলে বেকারত্ব তৈরি করা নাকি কোয়ালিটি সম্পন্ন মানুষ তৈরি করা, তাই না?
তো সেক্ষেত্রে যেই কলেজগুলো আছে সেগুলা সুনামধন্য প্রথমত হচ্ছে একটা প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা করাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের মতো বা আমাদের থেকেও পুরানো যে প্রতিষ্ঠানগুলো আছে অবশ্যই তাদের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটাকে সংরক্ষণ তাদের করে। পড়াশোনার র্যাঙ্কিংও কিন্তু আপনাদের থেকে অনেকটাই ভালো। অবশ্যই, যদি আমি হ্যাঁ, রাজশাহী অনেক ভালো, কলেজের কথা অনেক উদাহরণ ভালো। হিসেবে টেনে নিয়ে আসি, যে গত কয়েকবার তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম স্থান হ্যাঁ, অধিকার আমি করেছে। আমি জানি ফলে আমি জানি আমি জি, জানি সেগুলো, আমি জানি সেগুলো। তো কথা হচ্ছে যে এগুলাকে যদি আরেকটু রিফর্ম করা যায়, আর একটু ভালো করে যে গ্যাপ গুলো আছে তাহলে কি সেই এই গ্যাপ গুলো ফুলফিল রিফরমেশনটা করে যদি প্রত্যেকের বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করার মধ্যে দিয়ে হবে, না কিভাবে হবে? এটা একটা, আমরা যেটা বলছি যে আমাদের যে মুভমেন্ট যেটা ছিল, আন্দোলন যেটা ছিল, এটা হয়তো আমাদের তিতুমির কেন্দ্রে, কিন্তু এটা একটা ন্যাশনাল ইস্যু। কেন ন্যাশনাল ইস্যু? আমরা অনেকবার বলেছি ব্যাপারটা, যে দেখেন বাংলাদেশে একটা শিক্ষা বৈষম্য তৈরি হচ্ছে। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বলেন কিংবা আমাদের 7 কলেজে অধিভুক্ত বলেন, ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজ বলেন, এখানে যে একটা হিউজ পিপল কিন্তু এখানে আছে, এখান থেকে যারা তৈরি হচ্ছে এরা কিন্তু আলটিমেটলি কোনো কাজে লাগছে না, যেটা আমি শুরুতে বলছিলাম, তাই না? তো সেক্ষেত্রে এগুলোকে রিফর্ম করে যদি যেভাবেই হোক, যেটা যেটা ভালো হইতে পারে, যেমন আমরা আমাদের যে এই মুহূর্তে যে সলিউশনটা আসছে, আমাদেরকে বলা হয়েছে আমাদের 7টা দাবিকে 6টা দাবি আপাতত মেনে নেওয়া হয়েছে, এবং আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন কাঠামো দেওয়া হবে, সেটা পরবর্তীতে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে নেওয়া হবে আর কি। তো এরকম কিন্তু আপনার পৃথিবীর অন্যান্য দেশেও যদি দেখেন, সেখানে কিন্তু অনেক ভালো ভালো কলেজ আছে যেগুলা নামে কলেজ, কিন্তু টোটালি মানে আমাদের যেরকম ইউনিভার্সিটি আচ্ছা, গুলো আমি নিয়ন্ত্রিত আমি হয় একটা বিষয় সেরকমই হয় জানতে আর কি। চাই, যে আপনারা যখন ভর্তি হয়েছিলেন তখন কি আপনারা হুম। জানতেন যে আপনারা কলেজে ভর্তি হচ্ছেন, নাকি ওই সময় আপনাদের বলা হয়েছিল যে এটি বিশ্ববিদ্যালয়? মানে কি দেখে আপনারা ভর্তি হয়েছিলেন সেখানে? আচ্ছা আচ্ছা, এইটা তো একটা মনে হচ্ছে একটা অবান্তর প্রশ্ন, কারণ ইন্টারমিডিয়েট পড়াশোনা করে এসে তো কেউ আসলে না জেনে ভর্তি হওয়ার কথা না। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করছেন, সেটা হচ্ছে আমরা অবশ্যই জেনে ভর্তি হয়েছি, এবং আমাদের ভর্তি প্যাটার্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে ভর্তি প্যাটার্ন সেখানেই, অর্থাৎ ওখানে প্রত্যেকটা ইউনিটের যে ভর্তির যে মার্কস আছে, অর্থাৎ আপনার আগের যে মার্ক এসএসসি এইচএসসি যে মার্কস আছে, প্রত্যেকটা ইউনিটে আমাদের এখানেও 7 কলেজের মার্কসটা কিন্তু সেম ছিল, তাই না? অর্থাৎ ওখানেও ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়েছে, এখানেও ভর্তি পরীক্ষা দিয়েই হতে হয়েছে। পার্থক্য শুধু একটা জায়গা ছিল, ওখানে নেগেটিভ মার্কিং ছিল, আমাদের এখানে নেগেটিভ মার্কিং ছিল না। দ্যাটস দ্য ডিফারেন্স, এর বাইরে কোনো পার্থক্য কিন্তু ছিল না, তাই না? এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এটা জেনেই শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল এই কারণে, এবং আপনি খোঁজ নেন, আপনি শুধু আমার তিতুমির কলেজের কথা বলেন, আপনি যে কোনো কলেজগুলোতে খোঁজ নেন, বাকি যেগুলো আছে প্রত্যেকটাতে দেখবেন যে অ্যাটলিস্ট হাজারের মধ্যে 1-200 স্টুডেন্ট এরকম আছে যারা হয়তো বিভিন্ন জায়গাতে চান্স পেয়েছে পাবলিকে, কিন্তু ওই ঢাকার বিভিন্ন সুবিধার কারণে এখানে চলে আসে। হয়তো ঢাকার বাইরে কোনো একটা ইউনিভার্সিটি ওখানে যায় না, বিভিন্ন কারণে এখানে চলে আসছে, তাই না? তো এখানে যারা ভর্তি হচ্ছে এরা জেনে শুনে বুঝেই ভর্তি হয়েছে। বুঝে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, আপনার এখানে যে ধরেন আমি যে ক্লাসে পড়ছি সেখানে একটা টিচারের ক্যাপাসিটি কত, একটা টিচারের বিপরীতে 200-250 স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে। আজকে আমার এক ছোট ভাইকে ম্যাম প্রশ্ন করছিল তোমার অ্যাটেন্ডেন্স নাই কেন, সে উত্তর দিল আমি যখন প্রথম দিন আসছি ক্লাসে, এসে আমি লাস্ট বেঞ্চে বসছি, আমি কিছুই শুনি নাই, তারপর থেকে আমি ক্লাসে আসি নাই, এজন্য যে আমি আপনার ক্লাসে এসে কিছুই শিখছি না, তাহলে এগুলো কেন তো আপনি ক্লাসে আসবো? অবকাঠামোর কথা বলছেন, এর জন্য কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে? এটা অবকাঠামো যদি ডেভেলপ করা হয়, উন্নত করা হয়, তাহলে তো অবকাঠামো, আপনাদের এই সমস্যাগুলো হয়তো সমাধান হয়ে যাবে। সেটার জন্য কি বিশ্ববিদ্যালয় হ্যাঁ, লাগবে? হ্যাঁ। না না, অবকাঠামো আপনি কিভাবে সমাধান করবেন? অবকাঠামো এখানে দেখেন অথরিটি যারা আছে সেটা হচ্ছে ধরেন একদিকে আছে ত্রিমুখী অথরিটি, এখানে আছে কলেজ প্রশাসন, ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে মন্ত্রণালয়, তাই না? কেউ কারো রেসপন্স নিচ্ছে না, একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি যদি তিনটে সবগুলোকে এক জায়গায় করে একটা কি করেন, অবকাঠামোগুলো পরিবর্তন করে, আরেকটা সবচেয়ে বড় উপাদান হচ্ছে শিক্ষক। শিক্ষক হচ্ছে শিক্ষা প্রদানের অন্যতম মাধ্যম। তো তো এখনকার যে কাঠামো আছে লাইক হচ্ছে তাহলে আপনার, আপনারা এই শিক্ষা সংকটগুলোকে একাডেমি যেটা অ্যাড্রেস পরিচালিত না করে, হচ্ছে। সরাসরি বিশ্ববিদ্যালয়ের দাবিতে কেন চলে গেলেন? না, আমরা কি আমাদের এই আন্দোলনের ইতিহাস তো আপনার জানা আছে, তাই না? আমরা তো বিশ্ববিদ্যালয় আন্দোলনে তো অনেক আগেই গিয়েছে, আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা বুঝিয়েছি কর্তৃপক্ষকে, এবং সেই কর্তৃপক্ষ আমরা এটাও বুঝিয়েছি যে আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সবচেয়ে স্থায়ী সমাধান হচ্ছে ইউনিভার্সিটি, এবং গভর্নমেন্ট যেটা বলছে যে একটা কেন্দ্রীয় সমাধান, সেটা হচ্ছে স্থায়ী মানে সাময়িক সমাধান। এখন সাময়িক সমাধান করে কিছুদিন পরে গিয়ে তো আপনি আবার রাস্তায় নামতে পারবেন না, তাই না? আরেকটা হচ্ছে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে হচ্ছে একবার কিছু একটা হলে সেখান থেকে বের হওয়াটা খুবই জটিল, তাই না?
তো সিচুয়েশনাল ডিমান্ড হিসাবে যেটা করছে সেটা কিছুটা হয়তো ইমপ্রুভ হতো বা কিছুটা ভালো হতো, কিন্তু মেজরিটি জায়গা, প্রথম জায়গাটা হচ্ছে শিক্ষক। এই কাঠামোতে রেখে হচ্ছে আপনার বিসিএস ক্যাডার শিক্ষক দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো শিক্ষার অন্যতম উপাদান হচ্ছে শিক্ষক। এই শিক্ষক দ্বারা তো আপনার কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হচ্ছে না। আরেকটা হচ্ছে আপনার যে এখন যদি আপনি যেটা সেন্ট্রাল যে প্রপোজাল যেটা আসছে, সেখানে আসলে পরিপূর্ণভাবে এই যে অবকাঠামোগত পরিবর্তন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এখানে খুবই অল্প কিছু পরিবর্তন হবে, না হয়তো প্রশাসনিক জটিলতা সেগুলো পরিবর্তন করা হইতে পারে, তাই না? এখানে অনেক কিছু সমস্যা আছে, আচ্ছা, এখানে অনেক ধরনের সমস্যা আপনার সেগুলোতে। অবস্থানটা আমরা বুঝতে পেরেছি। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন আপনারা তিতুমির কলেজের নামটা ঢেকে দিয়ে যখন আপনারা তিতুমির বিশ্ববিদ্যালয় টাঙিয়ে দিলেন, এবং আপনারা আপনাদের বিভিন্ন কর্মসূচি যখন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে, তখন তাদের অনেকেই আপনাদের নিয়ে ট্রোল করছেন। এই বিষয়টা কি আপনাদের নজরে এসেছে? আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন? অবশ্যই নজরে এসেছে, অবশ্যই নজরে এসেছে। এখন কথাটা হচ্ছে দেখেন, গতকালকে আমি এক্স্যাক্টলি চ্যানেলের নামটা ভুলে গেছি, ওখান থেকে আমাকে প্রশ্ন করা হলো যে আপনারা যেখানে বলছেন যে ইউনিভার্সিটি করে ফেলবেন, কিন্তু আমরা যেটা জানি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সর্বনিম্ন মার্কস থাকে, কিন্তু সেটা যারা না পায় আমরা জানি যে তারা যখন 7 পয়েন্ট লাগে, এখানে যারা 5 পয়েন্ট লাগে তারা এই জায়গাতে ভর্তি হইতে পারে। তো আমি নাকি একবার এটা রিপিট করে দিলাম যে না, আপনার প্রশ্নটা ভুল, তথ্যটা সঠিক নয়। কারণ এখানে যারা ভর্তি হয় দাবিতে বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি যে মার্কস আছে সেই মার্কসের মানদণ্ড নিয়ে এখানে ভর্তি হয়। আমি এটা ওনাকে বলার পর উনি আবার সেম প্রশ্নটাই করলো। তার মানে হচ্ছে এইখানকার তুমি কলেজ কেন ইউনিক কলেজ, বা 7 কলেজের যে ইউনিক জাস্ট নামে একটা কলেজ হইলেই যেটা কলেজ না, এই ইনফরমেশন গুলো জাতির কাছে স্পষ্ট না, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই জাতির সামগ্রিক অবস্থানটা আমরা জানি, তাই না? তো সেক্ষেত্রে জুলাই আন্দোলনেও কিন্তু ট্রল করা হয়েছিল, তাই না? তো সেক্ষেত্রে এই ট্রল গুলা, অর্থাৎ এই এখানকার স্টেক হোল্ডার আসলে কারা? স্টেক হোল্ডার হচ্ছে মন্ত্রণালয়, আবার এখানকার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু আমাদের দাবিগুলাকে কখনোই অযৌক্তিক হিসেবে চ্যালেঞ্জ করার সাহস দেখায় নাই। সর্বশেষ হচ্ছে উপদেষ্টা মহোদয় গত 1-2 দিন আগে সেটা বলেছেন, সেটা বলার কারণটা আমরা বুঝতে পেরেছি, এটা সম্পূর্ণ অযৌক্তিক ভাবে তিনি বলেছেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব যিনি এসেছিলেন তিনিও কিন্তু যৌক্তিক বলেছেন। ইউজিসি তে যাওয়ার পরে যখন আমরা আমাদের ইউনিকনেস গুলো ওনাকে বোঝাইলাম, ওখানে যারা ছিলেন তারাও কিন্তু আমাদের সেটা স্বীকার করেছেন, বা এর আগে সব জায়গাতে যাওয়ার কারণে স্বীকার করছে। তো কথা হচ্ছে সাধারণ মানুষ এবং সোশ্যাল মিডিয়া এবং কিছু ভিউ বাণিজ্যের যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওদেরও তো কাজ করছে। তো এখনকার জেনারেশন তো আসলে এগুলা বুঝে, এগুলা বুঝে যার কারণে এগুলাকে শিক্ষার্থীরা পাঠা দেয় না, যে ঠিক আছে এরা আজকে যারা ট্রোল করছে কালকে তারাই হচ্ছে কিছু একটা আমাদের সমাধানটা হবে, তারাই দেখা যায় আমাদের প্রশংসা করবে। এই প্রেক্ষিতে এগুলাকে কেউ অতটা মাথায় নেয় না আর কি। জি, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমি আপনার কাছে শেষ প্রশ্নে জানতে চাই যে সরকারের কোন আশ্বাসে আপনারা আপনাদের আন্দোলন স্থগিত করলেন? এরপরে কি আপনারা আবারও আন্দোলনে গেলে জনদুর্ভোগের কথা আপনাদের মাথায় থাকবে কিনা? যদি না থাকে তাহলে কি আপনারা আগে যেভাবে আন্দোলন করেছেন সেই একই ধারায় আন্দোলন করবেন কিনা? অবশ্য আন্দোলনটা স্থগিত যেটা করা হয়েছে, আমাদের যে 7 দফা দাবিতে সর্বশেষ আমরণ যে অনশন শুরু হয়েছিল, সেখানে প্রথম দাবি ছিল তিতুমির বিশ্ববিদ্যালয়, সেটাকে বাস্তবায়ন করার জন্য যে আরো 6টা দাবি ছিল, সেই 6টা দাবিকে এই মুহূর্তে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং কর্তৃপক্ষের জায়গা থেকে যেটা বোঝানো হয়েছে যে দেখেন, এখন যদি আপনাদেরকে ইউনিভার্সিটি ঘোষণা করা হয়, আপনাদের দাবিগুলো যৌক্তিকতা আছে, ঠিক আছে, এই মুহূর্তে ঘোষণা করলে রাস্তায় একটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, সেখানে হচ্ছে সরকার বড় ধরনের বিপদে পড়তে যাবে। তো তাদের জায়গা থেকে আমাদেরকে আশ্বস্ত করা হলো আপনাদের বাকি জায়গা যেগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করি এই মুহূর্তে, এবং যখন পরবর্তীতে যখন একটি দলীয় সরকার আসবে তারা এসে শুধু প্রথম দাবিটা আপনাদের পূরণ করে দেবে। কিন্তু ভিতরে এখন যেটা আমরা বলছি না, আমাদের অলরেডি 60-70% আমাদের মানে ক্যাপাসিটি আছে, সেটাকে আরেকটু ইমপ্রুভ করে 90 বা 100% নিয়ে যাওয়া হোক, পরবর্তী করে দেবে, এরকম আশ্বাসের কারণে আমাদের 6টা দাবি যেগুলো ছিল সেই দাবিগুলো পূরণ করে দেওয়া আশ্বাস দেওয়া হয়েছে। এবং সেখানে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা এবং ছাত্র প্রতিনিধি নিয়ে হচ্ছে একটি এগুলাকে কিভাবে ফুলফিল করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে, সেখান থেকে একটি কমিশন গঠন করা হবে এবং সেটার জন্য পরবর্তী আন্দোলন হলে সেক্ষেত্রে কি জনদুর্ভোগের কথাটা মাথায় থাকবে? আমি আপনার প্রশ্নটা মাথায় রেখেছি, আমি বলছি। তো সেখান থেকে মূলত হচ্ছে আমরা আন্দোলনটা স্থগিত করেছি আপাতত। আর জনদুর্ভোগ যেটা আপনি যদি ভালো করেই খোঁজ নিয়ে থাকেন, আমরা কিন্তু গত আন্দোলনে আমরা জনদুর্ভোগকে সর্বোচ্চ এড়িয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে যেরকম হচ্ছে হতাশাজনক রেসপন্স করা হয়েছে তার প্রতিক্রিয়া স্বরূপ হচ্ছে এরকম কিছু পরিস্থিতি তৈরি হয়েছে।
যেখানে আসলে জনদুর্ভোগ চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। এটা খুবই দুঃখজনক, যেটা আমাদের কাছেও দুঃখজনক, রাষ্ট্রের কাছেও দুঃখজনক। কারণ রাষ্ট্র তো, জনগণ তো রাষ্ট্রেরই একটি অংশ। তো আমাদের যেমন দায়বদ্ধতা আছে এই জনদুর্ভোগের জন্য, একই সাথে রাষ্ট্রের কিন্তু দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, যেটা আসলে জনগণের জায়গাতে কথা বলা উচিত। পরবর্তী কর্মসূচিতে আমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ জনগণই তো আমাদের প্রধান শক্তি, আর জনগণের জন্যই তো মূলত আমরা কোয়ালিটি এডুকেশন চাচ্ছি, জনগণের জন্যই তো মূলত জনশক্তিকে রূপান্তর করার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সেই বিষয়গুলো মাথায় রাখবো, রেখে আমাদের আন্দোলন চালিয়ে যাবো আর কি। জি, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।